মমতা ব্যানার্জি যখনই নিজে একটু বিপদে পড়ে বা একটু মানে অস্বস্তিতে পড়ে তখন একটা ন্যারেটিভ তৈরি করে। এখন এই এসআইআরটাকে বা কখনো ওই ওয়াকআপটাকে, এসআইআর এক বললো এখন এক করছে, ওয়াকআপেও এক বলেছে এক করছে, এগুলো হচ্ছে নিজের ব্যর্থতা, অপদার্থতা এবং এই যে দুর্নীতির পাহাড়, চাকরিহারাদের হাহাকার, তারপরে ডিএ, এসএসসি, আবার দাগিদের প্রশ্নের মুখে আবার হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের, তো এইসব মিলেমিশে এখন মমতা ব্যানার্জি এগুলো চালাকি করছে। ইলেকশন কমিশন ইন্ডিয়া ইজ নট সাপোজ টু অ্যাপিজ এনি পলিটিক্যাল পার্টি। মমতা ব্যানার্জিকে খুশি রাখার কাজ বা তৃণমূলকে খুশি রাখার কাজ নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? 2011 কি মমতার সেই সংগঠন ছিল নাকি তৃণমূলের? সিপিএম কে হারানোর মতন, সিপিএম এর মতন একটা শক্তিশালী রাজনৈতিক রেজিমেন্টেড মিলিট্যান্ট ফোর্স। এমন কোনো কারণ নেই যে মমতাকে এবং তৃণমূলকে ভোট দেওয়ার। এখানেও একবার দিয়ে দেখুন না আর কি করেছে এই মমতা ব্যানার্জি বা তৃণমূল আপনাদের জন্য। দুধেলো গাই হিসাবে আপনাদের দুধটা খেয়েছে, ব্যবহার করেছে, কিন্তু আপনাদের সেই দুধ দেওয়ার জন্যে যে যোগান আপনাদের দেওয়ার দরকার সেটা কি দিয়েছে? তৃণমূলের কোন 3টি গোপন কাজ আপনি জানতেন যা প্রকাশ করলেন রাজ্যকে? তৃণমূলেরই তো বহু এমএলএ, এমপি, মন্ত্রীরা, শান্ত্রীরা, তারা তৃণমূল ক্ষমতা থাকুক, ক্ষমতায় আসুক, তারা চায় না। বিএলএদের বিক্ষোভ এসব করানো হচ্ছে। আর বিএলএদের টাকা পয়সা দেয়নি কেন? যা প্রাপ্য দিচ্ছে না কেন? বিএলএদের নিরাপত্তা দেওয়ার কাদের কথা? এটা তো একটা এই রাজ্য, এটা তো ভারতবর্ষের সংবিধান বা ল অফ দ্য ল্যান্ড এবং ইসিআই এর আন্ডারে তো, নাকি তার বাইরে? ভারতবর্ষের বাইরে কি রাজ্যটা? এক। দুই হচ্ছে যে মানুষের কাছে যত এই এসআইআর এর বিরোধিতা, এসআইআর নিয়ে যতই এই ধরনের করবে, আমরা তো আমাদের স্লোগান তো আজও স্ট্যান্ডস, নো এসআইআর নো ভোট। এবং একটা কথা আমরা আবারও বলছি, এবং সেটা একেবারে ইসিআই কে বলছি, যে এই এসআইআর এর যে স্পিরিট, সেই স্পিরিটে যেন হতে হয়। ওই সমস্ত ওই তথাকথিত গোয়ঙ্গচ্ছ ভাব, এসআইআর যেন ট্রু সেন্স, ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম এসআইআর হতে হবে। নো এসআইআর নো ভোট। মামদাবাজি নাকি যে অভারতীয়রা ভোট দিয়ে আমাদের বাংলার বা অন্য রাজ্যের বা এমএলএ, এমপি, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত, রাজ্য সরকার গঠন করবে? ভারতীয় নয় যারা? একে তো তারা আমাদের খাবার খাচ্ছে, একে তারা আমাদের এখানে অর্থনৈতিক বোঝা, একে তারা আমাদের এনক্রোচ করছে এই সমস্ত স্বাস্থ্য। বিভিন্ন হাসপাতালে গেলে বোঝা যায় যে কারা তারা, বেশিরভাগ, সকলে বলবো না আমি, বেশিরভাগ। তো সুতরাং এইগুলো তো হওয়া উচিত নয়। তো সুতরাং এই বিষয়টা তো নিশ্চয়ই দেখতে হবে। এসআইআর তো আর নতুন বিষয় নয়, আর ইসিও কোনো নতুন হঠাৎ করে গুজিয়ে ওঠা বিজেপির আমলের কোনো প্রতিষ্ঠান নয়। আপনারা যখন বলছেন যে এসআইআর কোনো নতুন বিষয় নয় এবং 2002 সালে আমরা দেখেছিলাম শেষবার নিবিড় সমীক্ষা হয়েছিল, এবং আপনি বলছেন ইসিও বা বিজেপির আমলে গড়িয়ে ওঠা কোনো সংস্থা নয়, একদম মানে একটা নির্বাচিত গণতন্ত্রের অংশ। আমি সেখান থেকে একটা কথা বলবো তাপসদা, একদম আপনারা যেখানে বলছেন যে স্ট্রিক্টেস্ট ফর্মে এসআইআর যেন সংগঠিত হয়, ঠিক সেই সময় দাঁড়িয়ে একদম শনিবার এসআইআর এর ফর্ম জমা দেওয়ার এই যে সময়সীমা, সেটা একদিকে স্থগিত করার একটা বিষয়, এবং যাতে প্রসিডিওরটা ধীরে করা হয় সেই আর্জি নিয়ে একদম শনিবার মুখ্য নির্বাচনে কোনো কাজ করবে না। আর্জি করলেই হলো নাকি? আর্জি করলেই হলো? বাংলাদেশিরা আমায় ভোট দেবে, রোহিঙ্গারা আমায় ভোট দেবে, অন্য কোনো ভিনদেশিরা আমায় ভোট দেবে, ভুতুরে ভোটার ভোট দেবে, মৃত মানুষরা জীবন্ত হয়ে যাবে অন্তত নির্বাচনের দিনে, আর আমি সেই ভোট পেয়ে এমএলএ হব, এমপি হব, মুখ্যমন্ত্রী হব, ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবো। এ কি মামাবাড়ি আবদার নাকি? একদম একদম। তারা বলছেন ডেরেক ওব্রায়েনদের যে 10 সদস্যের টিম, তারা তো জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করছেন এবং বলছেন তৃণমূল কি জিনিস শতাব্দীরা একদম প্রেস কনফারেন্স করে বলছেন বুঝিয়ে দেবেন একজনের নাম। না, আমি একটা কথা বুঝতে পারছি না কেন, একটা কথা বলবো, এই যে ডেরেক বা শতাব্দী, এরা কি বোঝে? ডেরেক তো কোনোদিন নির্বাচনে দাঁড়ায়নি, রাজ্যসভা কাউন্সিলরও কোনোদিন হয়নি, আর শতাব্দী কোনোদিন সেই অর্থে
ইয়ের পাতা উল্টায়নি, ভোটার লিস্টের পাতা উল্টে নেই। এরা সমস্ত ভাষণ দেয় এইসব কথা নিয়ে। অন্যরা রয়েছে, তারা যেতে পারে, তারা ভাষণ দিতে পারে, বেশিরভাগই জানে না, ভোটার লিস্ট খায় না, মাথায় দেয়। সব এই সময়তে এই মমতা ব্যানার্জির দয়া করুণাতে এই সমস্ত এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, একটু ইংরেজি বলতে পারা, হ্যাঁ, এই সমস্ত ডেরেকরা সব রাজ্যসভায় গেছে। ডিরেক্ট এই লোকসভা বা বিধানসভা ইলেকশনের বা এই যে নির্বাচিত যে সদস্য, ত্রিস্তর পঞ্চায়েত ইভেন বা পুরসভা পুর নগমের কি বোঝে? সুতরাং ওগুলো তো বললে হবে না, যারা জানে তারা জানে, এটা তৃণমূলেরও যারা জানে তারা জানে। এখন মুশকিল হচ্ছে শিখিয়ে পড়িয়ে ওদের পাঠালে বলে সেটা বলতে হয়। আগে মমতা বলতো যে কে বলবে কে বলবে না, আর কে নেতৃত্ব দেবে, তো এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুজনে মিলে বলে দেয়। তো এইবারে এই রোটেশনে নেতৃত্বের দায়িত্ব পড়েছে ডেরেকের ওপর, আর বলার দায়িত্ব পড়েছে শতাব্দীর ওপরে। আপনি যখন বলছেন যে বলার দায়িত্ব পড়েছে শতাব্দী রায়ের ওপরে, এবং শতাব্দী রায়রা কখনোই জানেন না যে ইলেকশনের এই লিস্টিং, এইগুলো জানতে গেলে বহু ইলেকশনে অন্যের হয়ে কাজ করতে হয়, বহু কর্পোরেশন ইলেকশন করতে হয়, মিউনিসিপ্যালিটি ইলেকশন করতে হয়, ত্রিস্তর পঞ্চায়েত করতে হয়, বিধানসভা করতে হয়, লোকসভা করতে হয়, নিজের ইলেকশন নিজে পরিচালনা করতে হয়। এরা তো সব থাকে এক জায়গায়, মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছে এক জায়গায়, সেখানকার সাংগঠনিক বা সেখানকার যারা এইসব কাজ করে তাদের ওপর ভর করে নির্বাচনে জেতা, সেটা হচ্ছে একটা সেই সময়ের একটা পরিবেশ বা জায়গার সাপোর্ট। সেই সময় সেই কনস্টিটুয়েন্সিটা ফেভারেবল ছিল বা পরিবেশ ফেভারেবল ছিল। তো এইরকম সমস্ত সরকারি যখন এসছে বা দলই ক্ষমতা এসছে, তাদের মধ্যে এরকম বহু কাউন্সিলর, এমএলএ, এমপি, রাজনীতি না করা এসব মানুষজন ওই কিছু এসে যায়। একদিকে আপনি যখন এই যুক্তি দিচ্ছেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, ঠিক সেই সময় দাঁড়িয়ে শতাব্দী রায় এবং মহুয়া মৈত্ররা একদম মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়েই বলছেন যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম জ্ঞানেশ কুমারকে, তার কোনো সদুত্তর মানে মুখ্য নির্বাচনী আধিকারিক দিতে পারেন। এবং একই সঙ্গে আমি বলবো, শতাব্দী রায়রা বলছে যে এই যে আপনারা বলছেন যে বহিরাগত, সেই বহিরাগতদের যদি সেইটাই বলেন, এসআইআর না হওয়ার সেই প্রক্রিয়ার সময় তো বলছেন যে তারা বলছেন নরেন্দ্র মোদীও নির্বাচিত হয়েছেন, তাহলে নরেন্দ্র মোদী বা বিজেপির ক্ষমতায় থাকার তো কোনো না। তাহলে পরে এইটা সবচেয়ে বড় গণতন্ত্রী পশ্চিমবাংলার বা ভারতবর্ষের বুকে, আমি যেটা অভিষেক সম্পর্কে বলেছিলাম বেশ কিছুদিন আগে, আর আজকে বলছি, তাহলেই যারা গিয়েছিল তারা পথ দেখাক না। মমতা ব্যানার্জি, এই যারা 10 জন গিয়েছিল তারা, এবং অভিষেক ব্যানার্জি, যে আমরা এই সমস্ত ভুয়ো ভোট, বাংলাদেশিদের ভোটে নির্বাচিত হওয়া সমস্ত আমরা মুখ্যমন্ত্রী বা সংসদ সদস্য, সুতরাং আমরা রিজাইন করছি। মানুষও হই হই করবে, হয়তো আগামী দিনে এসবের জন্য তারা আরো হয়তো বেশি ভোটে জিতে আসবে। এটা কি মেনে নেওয়া যায় যে 7,11,000 ভোটে অভিষেক জেতে? এটা কি বিশ্বাসযোগ্য? তো যাই হোক, তাই ওরা চিৎকার চেঁচামেচি করছে। তো ওরা পথ দেখাক না, ওরা পথ দেখালে তখন আমি নিশ্চয়ই ওদের সঙ্গে সুর মিলে তখন বলবো যে এই পথকে অনুসরণ করুক বিভিন্ন রাজনৈতিক দল, হ্যাঁ, কেন্দ্রের বা রাজ্যে যারা রয়েছে। একদম শুক্রবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বিএলওদের সুরক্ষা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তাতে জানানো হয়েছে যে আগামী 9ই ডিসেম্বর অর্থাৎ ভোটার তালিকার খসড়া প্রকাশ পর্যন্ত বিএলও যেন নিশ্চিন্তে নিরাপদে কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করতে হবে, তাদের উপর যেন কোনো রাজনৈতিক চাপ তৈরি না করা হয়। এবং আর কমিশনারের বক্তব্যে রীতিমতো ফুঁসে না, শাসক দলের ফুঁসে ওঠাউটিতে কিছু আসে যায়। আমি শুধু বলবো যে মনোজ পন্থ, রাজীব কুমার বা মনোজ বার্মা, এরা তো সব সিনিয়র মোস্ট আইএস এবং আইপিএস অ্যাট দ্য ভার্জ অফ দেয়ার রিটায়ারমেন্ট, মানে সিনিয়র মোস্ট। তারা জানে না যে ইলেকশন কমিশন যখন এই কাজ করে সেই সময় সিইও প্রোটেকশন, বিএলওদের প্রোটেকশন, এটা বলতে হচ্ছে কেন ইসিআই কে স্মরণ করিয়ে দিতে হচ্ছে কেন?
এটা তো লজ্জার। আর তারপরে তো 12 না 13 জনকে নিয়োগও করেছে আইএস অফিসার, এবং সুব্রত গুপ্তকেও তাদের মাথাতেও রেখেছে বিভিন্ন জেলায় বা কয়েকটি জেলা মিলে 12 জন আইএস অফিসারকে তাদের নিযুক্ত করা হচ্ছে। সুতরাং ওরা, আমার কাছে তো ওরা বলছে নাকি 5টা উত্তর দিতে পারিনি। আরে জ্ঞানেশ কুমার ভেতরে কি হয়েছে না হয়েছে সে তো আর আমার জানার কথা নয়। তবে এইটুকুনি আমি বুঝলাম যে বাইরে বেরিয়ে এসে যে ওদের পছন্দ হয়নি। তো জ্ঞানেশ কুমার নিশ্চয়ই যা বোঝানোর বুঝিয়েছেন, এবং জ্ঞানেশ কুমারকে বোঝার ক্ষমতা ওদের অনেকেরই কম রয়েছে। যাই হোক, হতে পারে এমপি। কিন্তু বিষয়টা হলো যে আমার একটা প্রশ্নের উত্তর কি দেবে ওই তৃণমূলের প্রতিনিধি দল, যে ভাই তোমরা এটা বলো না যে বৈধ ভোটার একটাও বাদ যাচ্ছে না, যেমন যে একটা অবৈধ ভোটার থাকবে না। তোমরা ভিনদেশি ভারতীয় নয়, সেই ভোটার বাদ গেলে তোমাদের আপত্তি আছে না নেই? মৃত ভোটার থাকবে না, তোমরা এটা বলে দাও না, তাহলেই তো মিটে যায়। অস্বস্তি ক্রিয়েট করছেন বা ভোটার তালিকা সংশোধনের নামে, এটা বলা হচ্ছে তৃণমূল। না, আসলে তৃণমূলের সমস্যা হচ্ছে কি, একটা তো হলো এই এসআইআরটা পেয়ে গিয়ে ওদের যতই দুর্নীতি, চাকরি, হ্যাঁ, তারপরে এসএসসি, তারপরে এই ডিএ, এগুলো একটু দেখবে একটু আলোচনা কম হচ্ছে। মমতা ব্যানার্জি এটাই চায়। মমতা ব্যানার্জি যখনই নিজে একটু বিপদে পড়ে বা একটু মানে অস্বস্তিতে পড়ে, তখন একটা ন্যারেটিভ তৈরি করে। এখন এই এসআইআরটাকে বা কখনো ওই ওয়াকআপটাকে, এসআইআর এক বললো, এখন এক করছে, ওয়াকআপেও এক বলেছে, এক করছে। এগুলো হচ্ছে নিজের ব্যর্থতা, অপদার্থতা, এবং এই যে দুর্নীতির পাহাড়, চাকরিহারাদের হাহাকার, তারপরে ডিএ, এসএসসি, আবার দাগিদের প্রশ্নের মুখে আবার হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের। তো এইসব মিলেমিশে এখন মমতা ব্যানার্জি এগুলো চালাকি করছেন বা করাচ্ছেন, একেবারে পরিকল্পনা মাফিক। ক্ষমতায় আসার জন্য তার একটা পরিকল্পনা ছিল, ক্ষমতায় টিকে রাখার জন্য যত রকমের সংবিধান বিরোধী আবল তাবল যা কিছু তাই ধর্মকে ব্যবহার করে, কখনো সেই হিন্দু ধর্মকে গন্দা হিন্দু ধর্ম বলে, কখনো মুসলমানদের ভুল বুঝিয়ে। এখন যারা ওয়াকআপ নিয়ে সেই সমস্ত কথা বলেছিলেন, তারা আজকে নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে, সিদ্দিকুল্লাহ থেকে হুমায়ুন বা ওই মোথাবাড়ির মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, শামসেরগঞ্জের, মালদা, মুর্শিদাবাদে যে ওই ঘটনা ঘটলো, দেশে থেকে, নিজের দেশ থেকে প্রাণ ভয় পালাতে হলো, ওই চলে আসতে হয়েছিল মুর্শিদাবাদ থেকে মালদার ভৈরব নগরে। তাহলে এটা দুর্ভাগ্যের, দুঃখের। হরগোবিন্দ দাস, চন্দন দাস বা পিতা এবং পুত্রকে হত্যা করা হলো, এর জবাব কি দেবে এই প্রশাসন, এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জি? আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইবো দাদা, যে আপনারা যখন এই কথা বলছেন, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল পোস্ট করে একদম এক্স হ্যান্ডেলে অভিযোগ তোলা হয়েছে যে নির্বাচন কমিশনের কিছু গোপনীয়তা রয়েছে, তাই রাজনৈতিক প্রভাব নিয়ে এ ধরনের মন্তব্য করে, যে যদিও তাতে বাংলার জনতা মাথা নত করবে না বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার জনতা বলছেন, বাংলার জনতা ওদের কথা উঠে বসে। বাংলার জনতা যে ক্ষোভ, যে ক্ষিপ্ত হয়ে রয়েছে নানান কারণে, সেটা জানেন না অভিষেক? খুব ভালো জানে। বাংলার জনতা থেকে তাদের পেট সারবেন নাকি মনে করে? বাংলার জনতাকে, বাংলার বুকে যা যা করেছে তারা, তারপরে বাংলার জনতাকে উচিত এই সরকারকে, এই দলকে সমর্থন করা? বাংলার জনতা। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হলে কি অশান্তি হতে পারে না? হবে, সেই ইসি বুঝবে, ইলেকশন কমিশন বুঝবে। যা খুশি হোক না, যা পারে ওরা করুক, এটা ইলেকশন কমিশনের। আমি তো ইলেকশন কমিশনের স্পোক্স পারসন নই, ইলেকশন কমিশন বুঝবে। ইলেকশন কমিশন বাধ্য একটা নির্ভুল ভোটার লিস্টে ভোট করাতে। আপনারা একদিকে বলছেন ইলেকশন কমিশন বাধ্য একটা নির্ভুল ভোটার তালিকা নিয়ে, এটা একটা সুধী নাগরিকের এটাই চাহিদা হতে পারে, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাপসদা, যে এই যে 9 তারিখে যখন এই তালিকা প্রকাশিত হবে, তখন কি শাসক দলের নাভিশ্বাস উঠবে? শাসক দলের নাভিশ্বাস উঠবে না, দীর্ঘশ্বাস উঠবে।
কোন শ্বাস উঠবে তো আমি বলতে পারি না, কিন্তু শাসক দলকে দেখে তো আর এসআইআর নয়। ইলেকশন কমিশন ইন্ডিয়া ইজ নট সাপোজ টু অ্যাপিজ এনি পলিটিক্যাল পার্টি। মমতা ব্যানার্জিকে খুশি রাখার কাজ বা তৃণমূলকে খুশি রাখার কাজ নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? ঠিক একইভাবে কোনো রাজনৈতিক দলকে খুশি রাখার কথা বা কাজ তো নয়। ইলেকশন কমিশন, সংবিধান তাকে যে পাওয়ার দিয়েছে, এনরমাস পাওয়ার দিয়েছে, প্লেনারি পাওয়ার দিয়েছে, সেই পাওয়ার ব্যবহার করুন। তৃণমূলের ডিজিটাল বাহিনীর বিরুদ্ধে এআই দুর্ব্যবহারের যে অভিযোগ একের পর এক আসছে, ডিজিটাল অপপ্রচারকে কি এখন তৃণমূলের অফিসিয়াল টুল হিসেবে ব্যবহার করা হয়? মানে এটা কিন্তু আমি বলবো, এটা এটা এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার। এটার দিকে নিশ্চয়ই আমার মনে হয় তৃণমূল নেতৃত্ব নজর দেবে। এইসব অসভ্যতা, ছি ছি ছি, এইগুলো বন্ধ হওয়া দরকার। বিজেপির বহিরাগত নেতারা নাকি ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়, এরপরে মোদি অমিত শাহ করবেন, 26-এ কোনো লাভ হবে না। তা ঠিক আছে, লাভ হোক না লোকসান হোক সেটা দেখা যাবে। ওরা তো অনেক জায়গায় বলছে যে এসআইআর নাকি ওদের পক্ষে যাচ্ছে, তা তো বিরোধিতা করছে কেন? একটা সর্বভারতীয় দল, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিজেপি। তো সুতরাং পশ্চিম বাংলার মতন একটা দেশে, যেখানে আজকে এই আগামী দিনের নির্বাচনটা শুধুমাত্র একটা বিধানসভা নির্বাচনে একটা সরকার গড়ার নির্বাচন নয়, দেশের ইন্টারনাল সিকিউরিটি, সভরিনটি, ভারতবর্ষের বুকে অনেক কিছু ঘটছে। শত্রু দেশকে কাজে লাগিয়ে, জেহাদি জঙ্গিদের কাজে লাগিয়ে ডিপ স্টেটের ব্যাপার হয়েছে। তো সেগুলো নিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাবতে হয় এবং মোদিজিকে ভাবতে হয় প্রধানমন্ত্রী হিসাবে। তাপসদা, 2026-এ তৃণমূলকে হারানোর মতো সংগঠন কি বিজেপির আছে? আপনি 2011 কি মমতার সেই সংগঠন ছিল নাকি তৃণমূলের? সিপিএম কে হারানোর মতন, সিপিএম এর মতন একটা শক্তিশালী রাজনৈতিক রেজিমেন্টেড মিলিটেন্ট ফোর্স 77-এ ছিল নাকি সিপিএম এর সেই ক্ষমতা কংগ্রেসকে হারানোর, প্রতিটা বুথে পোলিং এজেন্ট দেওয়া? যদি সেটাই হতো তাহলে জনতা দলের তদানীন্তন নেতা প্রফুল্ল সেনের কাছে অতবার দরবার করতেন না তারা যে আমাদের 100টা আসন দেন। যদি তারা বুঝতে পারতো যে আমরা 100টা আসন কেন, আমরা সরকার করতে চলেছি এককভাবে, লেফট ফ্রন্ট, নো সাপোর্ট ইজ রিকোয়ার্ড, মানে ফ্রম জনতা পার্টি, তাহলে পরে তো সুতরাং বিভিন্ন সময় দেখা গেছে এগুলো নির্ধারণ করে মানুষ, গণদেবতা। তো এই ঔদ্ধত্য যখনই যে রাজনৈতিক দল, শাসক দল আর সে শাসক দলের তথাকথিত নেতা নেত্রীরা দেখিয়েছেন, মানুষ দুমড়ে দিয়েছেন, মুচড়ে দিয়েছেন তাদের সেই দম্ভকে, অহংকারকে, ঔদ্ধত্যকে। দাদা, আপনি কি মনে করেন 2026-এ বাংলায় অ্যান্টি ইনকামবেন্সি, বেঙ্গলে অ্যান্টি ইনকামবেন্সি তৃণমূলকে ভাসিয়ে? তৃণমূলকে শুধু অ্যান্টি ইনকামবেন্সি না, এমন কোনো যে কারণ, যে ঘটনার ওপর মানুষ তো বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার ওপর একজনকে ভোট দেয়, একটা পার্টিকে ভোট দেয় বা একটা পার্টির বিরুদ্ধে ভোট দেয়, এমন কোনো কারণ নেই যে মমতাকে এবং তৃণমূলকে ভোট দেওয়ার মতো। শেষ কয়েকটা প্রশ্ন দাদা। সংখ্যালঘু ভোট শূন্য, বাঙালি ভোট বিভক্ত, এই সমীকরণে বিজেপি কিভাবে আসবে? কে বলেছে সংখ্যালঘু ভোট শূন্য? আগামী দিনে সংখ্যালঘু ওরা বলা শুরু করেছে, আমি তো প্রতিদিন শুনছি। ওদের শিক্ষিত, ওদের অনেক মৌলানারা, ইমামরা, ওদের অনেক ধর্মপ্রাণ মুসলমানরা ওরা বুঝতে পেরেছে এবং তারা বলছে। এবং আমাদেরও তো আবেদন, যদি পারেন একবার বিজেপিকে ভোট দিয়ে দেখুন না। ভারতবর্ষের বহু রাজ্যে, 19-20টা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে মুসলমান ভাইরা আমার দুঃখে নেই, মুসলমান সম্প্রদায়রা দুঃখে নেই, কিন্তু এখানেও একবার দিয়ে দেখুন না। আর কি করেছে এই মমতা ব্যানার্জি বা তৃণমূল আপনাদের জন্য? দুধেলো গাই হিসাবে আপনাদের দুধটা খেয়েছে, ব্যবহার করেছে, কিন্তু আপনাদের সেই দুধ দেওয়ার জন্যে যে যোগান আপনাদের দেওয়ার দরকার সেটা কি দিয়েছে? এই প্রশ্ন কিন্তু আজকে মুসলিম সম্প্রদায় থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন তারা কিন্তু করছে, কিন্তু অত সহজ নয়। আর হিন্দু কনসলিডেশনও হচ্ছে। যদি না হতো তাহলে এত চিৎকার করতো না এই তৃণমূলীরা। তাপসদা, আপনি মন্ত্রী ছিলেন একদা, তৃণমূলের একদম উচ্চ স্তরের নেতাদের মধ্যে
আপনি বলেন একটা সময়। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, এটা বিস্ফোরক প্রশ্ন এবং আমাদের দর্শকরা এই প্রশ্ন বারংবার করেছে আপনার কাছে। উত্তর না দেওয়া আপনার ব্যাপার। কিন্তু এই প্রশ্নটা আমাকে করতেই হবে আপনার কাছে। তৃণমূলের কোন ৩ টি গোপন কাজ আপনি জানতেন যা প্রকাশ করলে রাজ্য কেঁপে উঠবে? না, সবই প্রকাশ্য, গোপন কোনো ব্যাপার-ট্যাপার নেই, সবাই সব জানে। সবাই সব জানে। আর তৃণমূলে যদি কোনো কিছু গোপন থাকে তাহলে সেগুলো প্রকাশ্যে এসেছে সবই তৃণমূলের মমতা ব্যানার্জির যারা খুব ওই ঘনিষ্ঠ বৃত্তে থাকে তারাই সমস্ত বাইরে দিয়েছে। আমি তো ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলাম না। সেই ঘনিষ্ঠ বৃত্তের এই যে দেওয়া ইনফরমেশন, এতে কি শাসক দল চাপের মুখে? চাই না তো, তৃণমূলেরই তো বহু এমএলএ, এমপি, মন্ত্রীরা, শান্ত্রীরা, তারা তৃণমূল ক্ষমতা থাকুক, ক্ষমতায় আসুক, তারা চায় না। আমি একদম ঠিক বলছি। আই রিপিট, যে যারা তৃণমূলে রয়েছে, তৃণমূলকে ক্ষমতা এনেছে, তৃণমূলের মিছিল চাইবে কেন? আজকে একটা কথা বলুক, যারা মিছিল করেছে, মিটিং করেছে, যারা ঝুঁকি নিয়েছে, রক্ত ঝরেছে, প্রাণ গেছে, আজকে কারা কর্তৃত্ব করছে? কোথায় সেই সমস্ত তৃণমূলীরা? কোথায় সেই সমস্ত তৃণমূলীরা? আজকে যারা এমএলএ, আজকে যারা মন্ত্রী, আজকে যারা রাজ্যসভায়, আজকে যারা লোকসভায়, আজকে যারা মন্ত্রিসভায়, তারা সেই সমস্ত দিনে মমতা ব্যানার্জির পাশে ছিলেন? না মিছিলে হেঁটেছেন? না রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে? এখন শুধু মেকআপ করতে ব্যস্ত তারা। তখনও মেকআপ করতে ব্যস্ত ছিলেন, এখনো মেকআপ টেকআপ করে তারপরে তৃণমূলের মঞ্চে গিয়ে বসে, আর নাহলে মিছিলে হাঁটে। তো এগুলো তো যারা রাজনৈতিক কর্মী, অবশ্যই যাদের মর্যাদা বোধ আছে, আমি তাদের কথা বলছি। যাদের মর্যাদা বোধ নেই, যাদের ডিগনিটি বোধ নেই, সেলফ রেসপেক্ট নেই, আমি তাদের বলতেও চাই না। আপনারা বলছেন বিজেপি সরকার এলে রাজ্য পরিষ্কার হবে, তাহলে কি আপনি নিশ্চিত তৃণমূলের অর্ধেক নেতাই কারাগারে? না, সংখ্যাটা এইভাবে অর্ধেক কি কোয়ার্টার কি অমুক 3/4 এগুলো বলা যাবে না। তবে পাপ, অন্যায়, অপরাধ যদি কেউ করে থাকে সে যেন ছাড় না পায়। আর যদি কেউ অপরাধ না করে থাকে, অন্যায় করে না থাকে, তাদের যেন এই রাজ্যপালের মতন বা কার্তিক মহারাজের মতন বা অশোক গাঙ্গুলির মতন এই শ্লীলতাহানি কেস আর মাওবাদী কেস, ওই শিলাদিত্যকে বা ওই মহাপাত্রকে, অম্বিকেশ মহাপাত্রকে যেমন দেওয়া হয়েছিল, আর সারা রাজ্য জুড়ে কলকাতা এবং বাংলায় যাকে পছন্দ হয়নি, সে তৃণমূলীদেরও পছন্দ হয়নি, গ্রুপের লড়াইতে সব গাঁজা কেস দিয়েছে। যে গাঁজার চাষ এত আফগানিস্তানেও হয় না। না, সেটা তো ও বলে। তো ও কি বলবে নাকি যে আমি ভিন্ডিকটিভ? ও কি নিজে নিজে বলবে যে আমি ভিন্ডিকটিভ? 2026 তৃণমূল ভাঙবে নাকি হারবে, কোনটা? ভাঙবেও, হারবেও। রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, বিজেপি ক্ষমতা এলে কোন পদক্ষেপ প্রথম দিন থেকে? যে পদক্ষেপ একটি সরকারের নেওয়া উচিত মানুষের রায় নিয়ে, মানুষ যা চায়, মানুষ যেটা দেখতে চায়, মানুষ যা চায়, বিজেপি সরকারে এলে সেটাই করবে। একদম শেষে চলে এসেছি। বিজেপি কি 2026 নির্বাচনে বেঙ্গল মুখ সামনে আনবে নাকি মোদি? না, নিশ্চয়ই মোদিজি তো ফ্যাক্টরি, মোদিজি তো মুখ। আমাদের মোদিজি আছেন, আরো ভারতবর্ষের নেতারা রয়েছেন, অমিত শাহজি রয়েছেন, রাজনাথ সিংজি রয়েছেন, নাড্ডাজি রয়েছেন, আমাদের আরো জাতীয় নেতারা রয়েছেন, রাজ্যের নেতারা রয়েছেন। সুতরাং আমাদের কর্মসূচি, আমরা তো বলবো, আমাদের তো চার্জশিট দেওয়া হবে এই সরকারের বিরুদ্ধে। আছে রোডম্যাপ, তো সমস্ত ক্ষেত্রেই আছে, আমি বলছি আসছি তো। সুতরাং সেই চার্জশিট দেওয়া হবে, শ্বেতপত্র প্রকাশ করা হবে, এবং আমরা তো আমাদের ক্ষমতায় এলে কি করব সেই পজিটিভ দিকগুলো তো আমরা তুলে ধরবো। আমরা তো বলবো যে আমরা এই 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 করব, আমরা তো সেগুলো বলতে হবে তো। যে আমরা স্পেনে যাব না, কারণ স্পেনে গিয়ে শিল্প আসে না, বাংলার মানুষ সেটাও দেখলো, স্পেনে গেল শিল্প আনতে। বাংলার মুখকে এবং একই সাথে বিজেপির ভেতরেও কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা সমাধানে কেন্দ্রীয় নেতৃত্ব? বাংলায় একটা প্রবাদ আছে, মোষের সিং বেঁকা, জুজবার সময় সোজা। বিজেপিতে কোনো অন্তর্কলহ নেই, অন্তর্দ্বন্দ্ব নেই, কোনো গ্রুপ নেই। আর এই বাংলার স্বার্থে, দেশের স্বার্থে
26-এর নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব, কারণ এই তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সকলকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এটা আমরা সকলে বুঝি, সকলে জানি। বাংলার বিজেপির মুখ, বিজেপি ঠিক সময় তাদের মুখের কথা, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের বিজেপি দলটা অনুশাসনে চলে, তার কতগুলো নিয়ম প্রক্রিয়া রয়েছে। আমি এই দলে নতুন, সবে 21 মাস আমার এই দলের বয়স, সুতরাং আমার যেটুকুনি দল আমাকে কাজ দিয়েছে, কর্ম দিয়েছে, আমি সেগুলো করি, সেই কথাগুলো বলি। এমন কিছু কথা বলবো না যা আমার অধিকারের বাইরে।